5ই আগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান, সে সময় আমি খুবই ভাগ্যবান। সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল। আচ্ছা, মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আচ্ছা, আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। বেশ। তখন চারদিক থেকে মিছিল আসছিল এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক, এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লুম্পেন স্টাইলের কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান, এটা লুটপাটের অভ্যুত্থান। না, একটা কথা জিজ্ঞাসা করি, সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে। আচ্ছা, তারা জানতো না যে সেখানে আমি আছি। আচ্ছা, আমার বাসা তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম। কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে নিরবিচ্ছিন্নভাবে দিন রাত তেলাওয়াত শোনার জন্য আমি তৈরি করেছি এই প্লাগ ইন কোরআন। ইসলামকে সহজে শিখার জন্য, বুঝার জন্য অনেক ফাংশন আমি এই 5টি বাটনের মধ্যে দিয়েছি। 1 নম্বর বাটনে রয়েছে সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত সম্মিলিতভাবে শেখার। লুকিয়ে যায়। অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানেও কমোড, বেসিন এগুলো তো লুটপাট করেছে সব জায়গায়। সেগুলোর লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ, এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে। তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবেশের হুমকি দেয়। তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো, খুলে দাও যা হবে। তারপরে 7-8 জন ছেলে ঢুকলো, তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি, মনোভঙ্গি নিয়ে। তখন হঠাৎ তারা আমার দিকে তাকায়, আমার দিকে তাকিয়ে আপনি নেত্রী চলে গেল, আপনি জাননি কেন? আমি কিছু বলছিলাম। তারপর এই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না, তারা আমাকে বলে আপনার ছবি তুলবো। তারপর আমার ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিল, ছবি তুলছিল। এরা ছাত্ররা অনেকে আমাকে চেনতো। কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিমেষে শীতল হয়ে গেল। এরা ঠান্ডা মাজাজে তখন কথা বলছিল। আচ্ছা, এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতরে ভেঙে পড়েছিলাম। এরপর এরা এদের
কি করে মানে ওই রকম আমি পরিস্থিতি? বাংলাদেশে ছিলাম হ্যাঁ হ্যাঁ 3 মাসের মতো। হুম 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 আমার একটা উদ্দেশ্য ছিল হুম যে ওখান থেকে কিছু করা যায় কিনা, আচ্ছা কিছু একটা করা যায় কিনা, আচ্ছা সংগঠিত করা যায় কিনা। আচ্ছা বিভিন্ন জায়গায় হুম শ্রমিক অসন্তোষ, হুম কর্মচারীদের অসন্তোষ, হুম এগুলো প্রতিদিনই এগুলা লক্ষ্য করতাম। মানে পেশাজীবীদের যে ক্ষোভগুলো আর কি। ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিল, ঠিক ঠিক বিশেষ করে গার্মেন্টস। ঠিক ঠিক তো সে সময় ভাবলাম যে এদের সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা। তো এই চিন্তাতে 3 মাস পরে রইলাম। আচ্ছা এরপরে একে একে সবাই অ্যারেস্ট হচ্ছে এবং আমি তো নেত্রীর পরের হুম পরের স্থানটাই আপনার। জন। আমার বিরুদ্ধে তখনই 212টা খুনের মামলার হুম আমি আসামি হয়ে গেছি। তারপর এই অবস্থা অনেকেই বললো, আবার এখান থেকেও হুম অনেক অনুরোধ ছিল হুম আমি যেন সতর্কভাবে হুম এদিকে চলে আসি। হুম এইভাবে চিন্তা করলাম যে আসলে আমি বাইপাস সার্জারি হয়েছিল, হুম 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 অনেকগুলো ওষুধ খেতে হয়। হুম হুম আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়াবে কি? ঠিকই তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে 75-এ এখানে এসেছিলাম। তার বঙ্গবন্ধু, হুম তারপর 100 নম্বর জেল হত্যা হলো, তারপরে হুম হুম কলকাতায় এসে হুম 9 মার্চ ছিলাম। আচ্ছা এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলে একটা বৈঠক করছিলাম অনেক রাতে। হুম ঢাকায় তখন কারফিউ, তো ওখানে আমাকে অ্যারেস্ট করা হয়। হুম তারপরে এরপরে আবার 111-এর পরে হুম তখনও জেল কেটেছিল।